আয়সা আমতা আমতা করে বলল, বাচ্চা ভালোই লাগে। ঈশান হেসে বলল, আমাদের দুজনের মাঝখানে একটা বাচ্চা থাকলে কেমন হবে? আয়সা ঈশানের কথায় লজ্জা পেয়ে চুপ করে রইল। ঈশান আয়সার চুপচাপ থাকার কারণ বুঝতে পেরে মুচকি হেসে বলে উঠল, কয়েকটা মাস যাক, এরপরে বাচ্চার চিন্তা ভাবনা করব। আয়সা অনেকক্ষণ পরে ঈশানকে বলে উঠল, তোমার ভালো লাগে ছোট ছোট বাচ্চা? ঈশান বাঁকা হেসে বলল, কেন, বললে কি হবে? কেন, বললে কি বাচ্চা উপহার দিবি? আয়সা ঈশানের বুকে একটা কিল মেরে বলল, তুমি কিন্তু খুব খারাপ খারাপ কথা বলো। ঈশান হেসে বলল, তুই তো এই খারাপ কথা বলার মূল। আয়সা রাগে সুরে বলল, কি বললে? আমি খারাপ কথা বলার মূল মানে? আমি কি তোমাকে এই খারাপ কথাগুলো বলতে বলি? ঈশান আগের ন্যায় বলে উঠল, বলতে বলিস না, কিন্তু আমার কাছে কাছে এসে বলতে বাধ্য করিস। আয়সা বলল, বড় আম্মু আসুক, আমি সব বলে দেবো। কি বলবি? আয়সা অভিনয়ের ভঙ্গিতে বলে উঠল, বলবো যে বড় আম্মু তুমি না থাকায় তোমার ছেলেই কয়েকদিনে আমাকে অনেক অনেক বকেছে, অনেক মেরেছে। ঈশান হেসে হেসে বলল, আর কি বলবি? বলবো যে তোমার ছেলে একা একা ঘুরেছে, আমাকে ঘুরতে নিয়ে যায়নি, কিছু খাওয়াইও নি। ঈশান বলল, এত অভিযোগ করবি আমার মায়ের কাছে? করবো। মা আদেও তোর কথা শুনবে? শুনবে। বড় আম্মু আমার কথা শুনবে। আগে মেয়ে মনে করে শুনে এসেছে, আর এখন ছেলের বউ হিসেবে শুনবে। এরপরে তোমাকে ইচ্ছে মতো বকবে। ঈশান বাঁকা হেসে বলল, এর মানে তুই এতদিন মায়ের কাছে নালিশ করে এসেছিস, আর আমি কিছু না করে ভাবতাম মা আমাকে বকছে কেন? এখন এর আসল মাস্টার মশাই পেয়েছি। এই বলে ঈশান কিছু একটা মনে করে বলল, এই তুই সেদিন আমার সিগারেট খাওয়ার কথা সবার সামনে বললি কেন? তা নয়তো কি করতাম? তুমি তো সেদিন বড় আব্বুর কাছে চুমু খাওয়ার কথাটা বলে দিলে, তাই আমিও তোমার সিগারেট খাওয়ার কথা বলে দিয়েছি। ঈশান এই শুনে আয়সাকে বলল, ওভাবে বাবার কাছে না বললে তোকে এত তাড়াতাড়ি বিয়ে করতে পারতাম না, তাই বলে বড় আব্বুর সামনে চুমু খাওয়ার কথা বলে দিবে? বড় আব্বু কি না কি ভেবেছে সেদিন? ঈশান গা ছাড়া ভাব দিয়ে বলে উঠল, যে যা ভাবার ভাবুক, এখন তুই আমার বউ, এখন কেউ কিছু ভাবলেও কিছু হবে না, তুই আমার মানে আমার। আয়সা কিছুক্ষণ পরে বলল, তুমি কালকে অফিস থেকে বাড়িতে আসবে কখন? ঈশান মস্করা করে বলে উঠল, কেন, ঝাল তরকারি রান্না করে রাখবি নাকি? আয়সা একটু রাগ দেখিয়ে বলে উঠল, সরো, আমি থাকবো না, নিচের রুমে চলে যাব। ঈশান আয়সাকে নিচের কাছে টেনে বলল, না না, বল বল, কি করবি? না না, বল, কি বলবি? আয়সা হেসে বলল, আমাকে সেদিন একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলেন না, মনে আছে তোমার? ঈশান মাথা নাড়িয়ে বলল, কেন, ওইখানে যাবি? নিয়ে যাবে, ঠিক আছে, কালকে সন্ধ্যায় রেডি হয়ে থাকিস, আমি অফিস থেকে এসে নিয়ে যাব। আয়সা হেসে বলল, আমরা কিন্তু ম্যাচিং করে ড্রেস পরবো। ঈশান বলল, আচ্ছা, ম্যাচিং করেই পরবো। আয়সা মনে মনে মহা খুশি। সেদিন ছেলেটাকে মিথ্যা বলে এসেছিল যে ওদের বিয়ে হয়েছে, আর কালকে গিয়ে সত্যিই বলে আসবে যে ওদের বিয়ে হয়ে গিয়েছে। পরদিন সকাল 11টার দিকে সাদত আদনানকে কল দিল। আদনান কল রিসিভ করলো। সাদত ওপাশে থেকে বলল, কি রে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। কি করছিস? আর কালকে না তোর আসার কথা ছিল, আসলি না কেন? শোন, আমি যে তোর সাথে মিলে শান আর আয়সার ক্ষতি করতে চাইছি, এটা বাবা জেনে গিয়েছে, তাই কালকে গাড়ি নিয়ে অন্য কোথাও গিয়েছিলাম। জেনে গিয়েছে মানে? কে বলেছে? বাবাকে নাকি আমার খালা বলেছে। এই শুনে সাদত ভাবুক হয়ে বলল, তোর খালা বলেনি, বলেছে শান। আদনান বলল, আমারও তাই মনে হচ্ছে। তাহলে এখন কি করবি? এখন কিছু করা যাবে না, না হলে বাবা ডিরেক্ট বলেছে আমাকে ঘর বন্দি করে রাখবে। এই শুনে সাদত হেসে বলল, এত বড় ছেলেকে ঘরবন্দি করে রাখবে? আদনান রেগে গিয়ে বলল, শালা চুপ থাকবি। সাদত বলল, ঘরবন্দি হওয়ার ভয়ে কি ঘরেই থাকবি? আদনান রেগে গিয়ে বলল, এই শোন, তোর সাথে বেকার বেকার কথা বলার সময় আমার নেই, কাজের কথাই আয়। তোর কাছে কি কোনো প্ল্যান আছে? সাদত নিরেট কণ্ঠে বলল, প্ল্যান আমার কাছে নেই, প্ল্যান তোর হাতের কাছে আছে। আদনান কপাল কুঁচকে বলল, হাতের কাছে মানে? সাদত চোখ বন্ধ করে বলল, তুই চোখ কান খোলা রাখিস না নাকি? তোর ভাবি মানে ফাইজা এখন আয়সার আশেপাশে আছে, ফাইজার কাছ থেকে আয়সার খোঁজ নেই। আদনান হেসে বলল, ভাই ঠিকই বলেছিস, আমার হাতের কাছে প্ল্যান। সাদত গম্ভীর গলায় বলে উঠল, শোন, এত লাফাস না, আজ পর্যন্ত আমাদের একটা প্ল্যানও সাকসেস হয়নি। এখন ফাইজার কাছে ফোন দিয়ে শুনবি আয়সার শান কখন কোথায় যায়, কি করে, সব শুনবি, আর এরপরে এই অনুযায়ী আমাদের এগোতে হবে। আদনান বাঁকা হেসে বলে উঠল, এই এত কিছু করার থেকে মেরে দি। সাদত রেগে গিয়ে বলল, এই তোর কি জেলের ভাত খেতে ইচ্ছে করছে? মেরে দিলে আমাদের দুটোকেই লকআপে ঢুকিয়ে দিবে। আদনান বলল, শোন, লকআপে ঢুকলে একদিন না একদিন বের হতেই পারবো, আর এমন করে কতদিন ওদের পিছনে পড়ে থাকবো? সাদত ভাবুক হয়ে বলল, কথাটা খারাপ বলিস নি, তুই ফাইজাকে কল দিয়ে আপডেট নিয়ে থাক, এরপরে আমাকে জানাবি, ঠিক আছে? আদনান এরপরে সাদমানকে দিয়ে ফাইজাকে 2-3 বার কল করালো, তবে সাদমান তেমন কৌশলে ফাইজার থেকে কথা বের করতে পারেনি। সন্ধ্যার দিকে আদনান নিজেই ফাইজাকে কল করলো। ফাইজা তখন তার মা মাহমুদা চৌধুরীর সাথে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। এমন সময় আদনানের কল পেয়ে ফাইজা তার মায়ের থেকে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলো। আদনান বলল, হ্যালো ভাবি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা ভাবি, তুমি কবে বাড়িতে আসবে? 2-4 দিন পর চলে যাব। ও ভাবি শোনো, হ্যাঁ বলো ভাবি, বলছিলাম আয়সা কোথায়, ও কেমন আছে? আয়সা ভালো আছে, আর ও হয়তো নিচের রুমেই আছে। ও ভাবি, শানু কি বাড়িতে? হ্যাঁ বাড়িতে।
ভাবি শান কি অফিসে যায় না, মানে এত আগেই বাড়িতে ফিরে এসেছে? আয়সা হালকা হেসে বলল, শান অফিসে যায়, আজ একটু আগেই বাড়িতে চলে এসেছে। ও এখন আয়সাকে নিয়ে ঘুরতে যাবে। আদনান সাথে সাথে বলে উঠল, ভাবি ওরা দুজনেই যাবে? ভাবি ওরা কোথায় ঘুরতে যাবে? আমাদের অফিসের সাথে লাভবার্ড নামে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে না, ওই রেস্টুরেন্টেই যাবে ওরা। এই শুনে আদনান মনে মনে বলল, এখনই সাদতকে জানাতে হবে। আদনান আর কিছু কথা বলে কলটা কেটে দিয়ে সাদতকে কল দিল। সাদত কল ধরতেই আদনান উত্তেজিত সুরে বলে উঠল, হ্যালো সাদত ভাই, তুই কই রে? কই আবার থাকবো, বাড়িতে? ভাই একটা খবর পেয়েছি, শান আর আইসার ওরা নাকি এখন ঘুরতে বের হবে। কি বললি? কোথায় ঘুরতে বের হবে জানতে পেরেছিস? আয় আমি বলছি। আদনান কল কেটে দিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেল। আদনান গাড়ি বের করতে গিয়ে ফিরে এলো। সে আজ নিজের গাড়ি নিয়ে যাবে না, তাই সাদতকে কল দিয়ে গাড়ি নিয়ে আসতে বলল। আদনান মনে মনে বলল, আমি আজ গাড়ি নিয়ে যাব না, যদি ঈশান ধরে ফেলে তাহলে সাদতকে ধরবে, আমি মাঝখান থেকে কেটে পড়ব। প্রায় 20 মিনিট পরে সাদত আদনানের বাড়ির সামনে এলো গাড়ি নিয়ে। আদনান সাদতের গাড়িটা দেখে একটু অবাক হলো। সাদত নিজের গাড়ি রেখে অন্য একটা গাড়ি নিয়ে এসেছে। আদনান গাড়িতে উঠতে উঠতে বলল, কি রে ভাই, তুই এটা কার গাড়ি নিয়ে এসেছিস? সাদত বাঁকা হেসে বলল, তুই যেমন ভয়ে নিজের গাড়ি রেখে আমাকে গাড়ি নিয়ে আসতে বললি, আমি তখনই বুঝতে পেরেছি আজ কিছু একটা হলে শান আমাকেই ধরবে, তাই অন্য গাড়ি নিয়ে এলাম। এই শুনে আদনান সাদতের দিকে তাকিয়ে রইল। সাদত বলে উঠল, শালা আমার উপরে চালাকি করিস, মনে করেছিস আমি বুঝতে পারবো না? আদনান বলল, এটা কার গাড়ি নিয়ে এসেছিস? সাদত গা ছাড়া ভাব দিয়ে বলে উঠল, ও তোর না জানলেও চলবে। আদনান বলল, তাহলে কি প্ল্যান করেছিস? ওই রেস্টুরেন্টে যাবি নাকি বাহির থেকে কিছু করবি? বাহিরে থেকেই কিছু করতে হবে, রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাবে না। কিন্তু কি করবি? সাদত বাঁকা হেসে বলল, আমার সাথে চল, দেখতে পাবি। আদনান বলল, ঠিক আছে চল। ঈশান আর আয়সা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিজেদের গাড়ির কাছে এলো। দুজনেই গাড়িতে উঠে বসলো। আয়সা ঈশানের দিকে তাকিয়ে বলল, আজ কিন্তু অ্যাক্সিডেন্ট করো না, সেদিন আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশান আয়সার দিকে তাকিয়ে হেসে বলল, সেদিন চুমু দিলি না বলেই এমন করেছিলাম। এই বলে ঈশান মস্করা করে বলে উঠল, তবে আজকে যদি চুমু না দিস তাহলে দেখবি আরো কঠিনভাবে অ্যাক্সিডেন্ট করব। আয়সা ঈশানের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, কোনো চুমু নেই, আগে আমাকে ভালোভাবে বাড়িতে নিয়ে যাবে, তারপর চুমু। ঈশান আয়সার সাথে মস্করা করতে করতে গাড়ি ড্রাইভিং করতে লাগলো। কিছু দূরে যাওয়ার পরে গাড়িটা ঈশানের আয়ত্তের বাইরে চলে গেল। ঈশান গাড়িটা ব্রেক করতে যাচ্ছে, কিন্তু গাড়ি ব্রেক নিচ্ছে না। ভালো গাড়ি নিয়ে বের হলো, এর মাঝে গাড়িটা এমন হওয়ার কথা না। ঈশান ভয়ার্থ চোখে সামনে তাকাচ্ছে, আবার আয়সার দিকে তাকাচ্ছে। ঈশানকে চিন্তিত দেখে আয়সা বলে উঠল, কি হয়েছে? ঈশান আয়সার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, আয়সা গাড়ি ব্রেক ফেল হয়ে গিয়েছে, গাড়ি ব্রেক নিচ্ছে না। আয়সার সাথে সাথে বলল, কি বলছো তুমি? গাড়ি ব্রেক নিচ্ছে না, তাহলে এখন কি হবে আমাদের? ঈশান কোনো কথা না বলে হাত বাড়িয়ে আয়সার সিটের পাশের দরজা খুলে দিয়ে বলল, রাস্তার পাশে বালি মাটির রাস্তা আছে, আয়সা তুই নিচের মুখ হাত দিয়ে ছাপিয়ে ফ্লাপ দে, মুখের যেন কোনো ক্ষতি না হয়। আর তোর গাড়িতে থাকা ঠিক হবে না, চলতি গাড়িতে থেকেই তোকে লাফ দিতে হবে, না হলে এখন গাড়ি যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। আয়সা ঈশানের দিকে তাকিয়ে বলে উঠল, আমি না হয় লাফ দিয়ে বেঁচে যাব, তুমি কি করবে? ঈশান সূচক শব্দ করে বলে উঠল, আয়সা তোকে যা বলছি তুই তাই কর, আমার চিন্তা বাদ দে, তুই লাফ দে। আয়সা ঈশানের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, না আমি তোমাকে ছেড়ে যাব না। ঈশান আয়সার হাত ছাড়িয়ে বলে উঠল, তোকে যেতে হবে, তুই লাফ দে। আয়সা লাফ দিল না, ঈশানের হাত ধরে আকুতি মিনতি করতে লাগলো। ঈশান আয়সাকে জোর করে বাহিরের দিকে ধাক্কা দিল। আয়সা তাল সামলাতে না পেরে চলন্ত গাড়ি থেকে পড়ে গেল মাটিতে পড়ে তৎক্ষণাৎ গড়িয়ে যেতে যেতে একটা জায়গায় থেমে গেল। মুহূর্তেই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। ঈশান তাড়াহুড়ো করে ডেস্ক থেকে নিজের ফোন আর মানিব্যাগ পকেটে ভরে আয়সার সিটে এসে সেও লাফ দিল। ঈশান গাড়ি থেকে নেমে যাওয়ার পরে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে বাড়ি খেয়ে সাথে সাথে আগুন ধরে গেল। দূর থেকে আয়সা এই দৃশ্য দেখে দুই কান ধরে চিৎকার করে উঠল, শান বলে। আয়সা জোরে জোরে ঈশানকে ডেকে কাঁদতে লাগলো। শাড়ির আঁচল ধরে মুখ ছাপিয়ে বলে উঠল, আল্লাহ, শান ওই গাড়ির মধ্যে রয়েছে। আল্লাহ, তুমি এইটা কি করে ফেললে? শান গাড়ির মধ্যে রয়েছে, আমি এখন কি করব? আয়সা দাঁড়াতে নিলেই পায়ে ব্যথা পাওয়ার জন্য দাঁড়াতে পারল না, অঝরে কাঁদতে লাগলো। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। ঈশান কোনো রকম উঠে দাঁড়িয়ে আয়সাকে খুঁজতে লাগলো। রাতের অন্ধকারে কিছুটা দূরে আয়সাকে দেখতে পেয়ে ঈশান কিছুটা স্বস্তি পেল। এরপরে ঈশান খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আয়সার কাছে গেল। আয়সা ভয় পেয়ে জবথব হয়ে মাথার হাঁটুতে ঠেকিয়ে বসে কাঁদছে। ঈশান ধপ করে আয়সার সামনে বসতেই আয়সা মাথা তুলে তাকালো। আয়সা নিজের সামনে ঈশানকে দেখতেই ঈশানের উপরে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। ঈশানও আয়সাকে ধরে কাঁদতে লাগলো।
আয়সা কাঁদতে কাঁদতে ঈশানকে কেল ঘুষি মারতে মারতে বলল, আল্লাহ আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম, আল্লাহ তোমাকে ভালো রেখেছে। আর তুমি কেন আমাকে আগে গাড়ি থেকে নামিয়ে দিলে? যদি তোমার কিছু হয়েছে তো আমি কি নিয়ে বাঁচতাম? ঈশান আয়সাকে বুক থেকে ছাড়িয়ে শান্ত করতে বলে উঠল, কিচ্ছু হয়নি, দেখ আমি ঠিক আছি, তুই একটু শান্ত হ, আমার কিচ্ছু হয়নি, আমি তোর কাছে চলে এসেছি। আয়সা ঈশানের মুখে এলোপাথারি হাত বুলিয়ে দিতে দিতে বলল, তো তুমি আমার কাছে চলে এসেছো? আমি তোমায় কোথাও যেতে দিব না, আমি আর কোথাও ঘুরতে যেতে বলবো না, আমাকে ঘুরতে নিয়ে এসেই এমন হলো, আমি আর কোথাও ঘুরতে যাব না। আমার জন্য আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে থাকতাম? ঈশান কাঁদতে কাঁদতে বলল, তুই কাঁদিস না, দেখ আমার কিচ্ছু হয়নি, দেখ তোর শান তোর কাছেই আছে। আয়সা কাঁদতে কাঁদতে ঈশানের বুকে ঢলে পড়ল। ঈশান আয়সার থেকে কোনো সারা শব্দ না পেয়ে আয়সাকে সোজা করে ধরলো। আয়সার জ্ঞান নেই। ঈশান আয়সার দুগালে চাপড়াতে চাপড়াতে বলে উঠল, আয়সা, এই আয়সা চোখ খোল, আয়সা এই তাকা আমার দিকে। আয়সার কোনো সারা শব্দ নেই। ঈশান এখন কি করবে? আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না, এই একা একা আয়সাকে নিয়ে এখন কোথায় যাবে? ঈশান মনোবল না হারিয়ে উঠে দাঁড়িয়ে আয়সাকে কোলে তুলে নিল। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রাস্তার পাশে এলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূরে এগিয়ে গেল। এরপরে একটা গাড়ি দেখতে পেয়ে হাত ইশারা করলো। গাড়িটি ছিল রাজের। রাজ ঈশান আর আয়সাকে এই অবস্থায় দেখে তৎক্ষণাৎ গাড়ি থামালো। রাজ গাড়ি থেকে নেমে দৌড়ে ঈশানের সামনে এসে দাঁড়ালো। ঈশান রাজকে দেখে কিছু বলার আগেই রাজ বলে উঠল, ভাইয়া আপনি আমার গাড়িতে আসুন। ঈশান আয়সাকে নিয়ে রাজের গাড়িতে উঠে বসলো। রাজ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসলো। এরপরে পিছনে ফিরে ঈশানকে পানির বোতল এগিয়ে দিয়ে ড্রাইভ করে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। ঈশান আয়সার মুখে পানি ছিটিয়ে দিল, কিন্তু আয়সার জ্ঞান ফিরছে না। ঈশান আয়সার চোখে মুখে একটু পরপর পানি ছিটিয়ে দিচ্ছে আর ডাকছে। রাজ ড্রাইভ করতে করতে পিছনে তাকিয়ে ঈশানকে বলল, ভাইয়া আপনাদের এমন অবস্থা হলো কি করে? ঈশান রাজের দিকে তাকিয়ে বলে উঠল, গাড়িটা ব্রেক ফেল হয়ে গিয়েছিল। রাজ কপাল কুঁচকে বলে উঠল, গাড়িটায় কোনো সমস্যা ছিল? ঈশান সোজা গলায় বলে উঠল, না গাড়িটাই কোনো সমস্যা ছিল না, 2 দিন আগে সব সার্ভিসিং করিয়ে এনেছি। রাজ ভাবুক হয়ে বলল, তাহলে গাড়িটা ব্রেক ফেল হলো কি করে? ঈশান চোখ মুখ শক্ত করে বলে উঠল, গাড়িটি নিজে থেকে এমন হয়নি, কেউ ইচ্ছে করে এমন করেছে। রাজ সাথে সাথে বলল, আপনার কি কাউকে সন্দেহ হয়? ঈশান বলল, হ্যাঁ সন্দেহ হয়, আদনান আর সাদুতকে। ভাইয়া আপনি হয়তো বিশ্বাস করবেন না বললে আমি কিন্তু ওদের সাথে নেই, আমি ওদের থেকে একটু আলাদা হয়েই রয়েছি। ঈশান গম্ভীর কণ্ঠে বলল, এখন হসপিটালে চলো, আমি খোঁজ নিয়ে যদি জানতে পারি ওরা এর সাথে জড়িত আছে তাহলে ওদের আমি দেখে নিব। রাজ বলল, ঠিক আছে ভাইয়া। রাজেরও মনে মনে রাগ হচ্ছে আদনান আর সাদুতের উপরে, যদি ওরা এটা করেও থাকে তাহলে ঈশান এবার আর ওদের ছেড়ে দিবে না। অন্য কোনো ব্যাপার হলে মানা যেত, এই গাড়ির অ্যাক্সিডেন্ট এইটা করা আদনান আর সাদুতের উচিত হয়নি। ঈশান আর রাজ দুজনে মিলে আয়সাকে হসপিটালে অ্যাডমিট করালো। ডক্টররা স্যালাইন দিয়ে রেখেছে আর ক্ষতগুলো ব্যান্ডেজ করে দিয়েছে, আর ঈশানও নিজের ক্ষতগুলো ব্যান্ডেজ করিয়ে নিয়েছে। আধা ঘন্টা পরে আয়সার কেবিনের ভিতরে থেকে একজন নার্স বেরিয়ে এলো। ঈশান আর রাজ উঠে দাঁড়ালো। নার্সটা দুজনের উদ্দেশ্যে বলে উঠল, আয়সা নামের এই পেশেন্টের জ্ঞান ফিরেছে, উনি শান নামের কাউকে খুঁজছেন, আপনাদের মধ্যে শানকে? ঈশান নার্সটিকে বলল, আমি শান। নার্সটি বলল, পেশেন্টের জ্ঞান ফেরার পর থেকে বারবার আপনার নামই নিচ্ছে, আপনি ওনার কি হন? ঈশান বলল, আমি পেশেন্টের হাজবেন্ড। নার্সটা এই শুনেই হালকা হেসে বলে উঠল, ও তবে আপনি খুব লাকি এমন ওয়াইফ পেয়ে, জ্ঞান ফিরেছে থেকে শুধু আপনাকেই খুঁজে যাচ্ছে, আপনি ভিতরে যান, কথা বলুন। রাজ ঈশানকে বলল, ভাইয়া আপনি ভিতরে যান। ঈশান সাথে সাথে কেবিনে ঢুকলো। আয়সা ঈশানকে দেখা মাত্রই দুহাতে বাড়িয়ে কেঁদে উঠল। ঈশান আয়সার দিকে এগিয়ে এসে দাঁড়ালে যাতে আয়সা বসা অবস্থায় তাকে জড়িয়ে ধরতে পারে। আয়সা ঈশানকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? আমার কাছে কাছে থাকবে। ঈশান আয়সার চুলে হাত বুলিয়ে দিতে দিতে নরম সুরে শুধালো, কাছে কাছেই থাকবো, তোর থেকে দূরে যাব না, তবুও কাঁদিস না, তোর কান্না যে আমার সহ্য হয় না। আয়সা ঈশানের কথা শুনে চুপচাপ ঈশানকে জড়িয়ে ধরে রইল। এমন সময় একজন ডক্টর আর সেই নার্সটা কেবিনে ঢুকলো। ডক্টর এগিয়ে এসে আয়সাকে দেখলেন। নার্সটা ডক্টরের কথায় আয়সার হাতের স্যালাইনের সুই খুলে ফেললো। আয়সা চোখ বন্ধ করে ঈশানের হাত ধরে রইল। ডক্টরটি ঈশানকে বললেন, পেশেন্টের জ্ঞান ফিরেছে, সবই ঠিক আছে, এখন কি ওনাকে এখানে রাখবেন নাকি বাড়িতে নিয়ে যাবেন? ঈশান বলল, বাড়িতে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে কি কোনো সমস্যা হবে? ডক্টর বললেন, না না সমস্যা হবে না, ওষুধ দেওয়া হয়েছে, ব্যান্ডেজ করা হয়েছে, এখন বাড়িতে নিয়ে রাখলেও সমস্যা হবে না। ঈশান
সম্মতি জানিয়ে বলল তাহলে পেশেন্টকে বাড়িতে নিয়ে যেতে চাই। এর মাঝে ঈশানের ফোন বেজে উঠল। ঈশান ফোন বের করে দেখলো তার ছোট আম্মু কল দিয়েছে। ঈশান কল রিসিভ করলো। ওপাশ থেকে মাহমুদা চৌধুরী অস্থির কণ্ঠে বললেন, শান্তরা কই, বাড়িতে ফিরবি না নাকি? ছোট আম্মু আসছি আমরা, ঠিক আছে আয়। আর আয়জা কোথায়? ছোট আম্মু ও এখানেই, তুমি চিন্তা করো না, আমরা আসছি। আয়। ঈশান আর আয়জা রাজের গাড়িতে করেই বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে মাহমুদা চৌধুরী দুজনের জন্য অপেক্ষা করছিলেন। দুজনের দেখা মাত্রই তিনি দৌড়ে এগিয়ে এলেন। মাহমুদা চৌধুরী আয়জাকে ধরে অস্থির কণ্ঠে বললেন, এই তোদের এই অবস্থা হলো কি করে? এত ব্যথা পেলে কি করে? আজও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল? ঈশান কিছু বলতে নিবে ঠিক তখন আয়জা ঈশানের হাত ধরে কিছু বলতে না করলো। এরপরে আয়জা তার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, মা আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট হতো না, শানই গাড়ি চালাচ্ছিল। কিছু দূর আসার পরে আজ আমি ড্রাইভ করতে বসেছিলাম, এরপরে আমি গাড়িটা নিজে নিয়ন্ত্রণে আনতে পারিনি, তাই আজ অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে আজ শান না থাকলে তোমার মেয়েকে আর দেখতে পেতে না। এই শুনে মাহমুদা চৌধুরী ছলছল চোখে ঈশানের দিকে তাকিয়ে বলে উঠল, শান তুই জানতি না ও ড্রাইভ করতে পারে না, তাহলে ওকে বসতে দিলি কেন? ঈশান বলল, আমি না করেছিলাম, ও শোনেনি। মাহমুদা চৌধুরী আর কিছু বললেন না, আয়জাকে ধরে সোফায় বসালেন। এরপরে আয়জাকে বললেন, কিছু খাবি এখন? আয়জা বলল, না মা কিছু খাবো না, রুমে যাব। মাহমুদা চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে বললেন, রুমে গিয়ে দেখ ঘুম আসে নাকি, একটু ঘুমাতে পারলে ভালো লাগবে। ঈশান আয়জাকে কোলে তুলে নিয়ে উপরে চলে গেল। এদিকে রাজ বাড়িতে এসে সাদতকে কল দিল। সাদত কল ধরতেই রাজ বলল, এই ভাই তোরা কি শুরু করেছিস রে? সাদত হেয়ালি করে বলে উঠলো, এই তুই কি বলছিস? আমরা কি শুরু করেছি মানে? কি শুরু করেছি? রাজ বলে উঠলো, তোরা কি আজকে শানের গাড়ি ব্রেক ফেল করে এসেছিস? সাদত হেসে বলল, তোকে তো সাথে নিইনি, তুই জানলি কি করে ভাই? রাজ দাঁত চেপে বলল, শান বলেছে। সাদত কপালে ভাঁজ এনে বলল, তোকে শান বলেছে মানে? তোর সাথে দেখা হয়েছিল? এরপরে রাজ একে একে সাদতকে সব বলল। সব শোনার পর সাদত চিন্তিত কণ্ঠে বলল, শোন, গাড়ি ব্রেক ফেলটা অন্য একটা ছেলেকে দিয়ে করিয়েছি, আমরা কেউ গাড়িতে হাত দিইনি, একটু দূরে দাঁড়িয়েছিলাম, শান আমাদের দেখেনি। এই শুনে রাজ বলল, তোরা আশেপাশে সিসি ক্যামেরা দেখে কাজটা করেছিলি? এখন শান যদি সিসি ক্যামেরা থেকে তোদের দেখতে পায়? এই শুনে সাদতের মাথায় আকাশ ভেঙে পড়লো। এখন সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে, সেই পরিপ্রেক্ষিতে যদি ঈশান খোঁজ লাগিয়ে দুজনকে দেখতে পায় তাহলে এদের শান ওদের ছাড়বে না, এবার শান ওদের ছাড়বে না। পরদিন বিকালে ঈশান হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে নিজের রুমে চলে গেল। আয়জা রুমেই বিছানায় হেলান দিয়ে বসেছিল। ঈশানকে এমন হুড়মুড়িয়ে রুমে ঢুকতে দেখে বলে উঠল, কি হয়েছে? ঈশান দরজাটা লাগিয়ে কাবাডের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আয়জা কালকে আমাদের গাড়িটা ইচ্ছে করে ব্রেক ফেল করানো হয়েছিল। আয়জা কপাল কুঁচকে বলে উঠল, কি হচ্ছে ইচ্ছে করে? কিন্তু কে করাবে? ঈশান কাবাডে কাপড় চোপড়ের নিচে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, সাদত আর আদনান করিয়েছে, একটা সিসি ক্যামেরা থেকে ওদের দেখতে পেয়েছি, সাথে একটা ছেলেও ছিল। এরপরে ঈশান একটা পিস্তল বের করে কাবাড বন্ধ করে আয়জার কাছে ফিরে এলো। আয়জা ঈশানের হাতে পিস্তল দেখে ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, এই পিস্তল বের করেছো কেন? এটা দিয়ে কি করবে? তুমি কি ওদের মারতে যাবে এখন? ঈশান চোখ মুখ শক্ত করে বলে উঠল, হ্যাঁ আমি যাব, প্রয়োজন পড়লে দুজনকেই আজ মেরে ফেলবো। আয়জা বাধা দিয়ে বলে উঠল, না তুমি ওদের মেরো না, বুঝিয়ে বলো, দেখবে শুনবে। ঈশান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুমের দরজা খুলতে খুলতে বলল, অনেক বুঝিয়েছি, ওরা শোনেনি, আর তুই ঘুমিয়ে পড়িস। এই বলে ঈশান চলে গেল। আয়জার কোনো কথা শুনলো না। আয়জা ঈশানের এমন রাগ ভীষণ পাচ্ছে, ভয়। এখন সে উঠে গিয়ে ঈশানকে আটকাবে, তাও উঠতে পারছে না। ঈশান আজ সাদতের বাড়িতে না গিয়ে আগে আদনানের বাড়িতে গেল। আদনানের বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে ঢুকে আসাদ মির্জাকে দেখে এগিয়ে গেল। আসাদ মির্জা ঈশানকে দেখে মনে মনে শঙ্কায় পড়ে গেলেন। ঈশান হুঙ্কার দিয়ে বলে উঠল, আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে আমার সামনে আসতে বলুন।